নমস্কার, আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় একটা নতুন মেডিসিন। আজকের ওষুধ অ্যালুমিনা। অ্যালুমিনিয়াম থেকে উৎপন্ন হওয়া ওষুধ অ্যালুমিনা। একটা মেটাল, তার থেকে ওষুধ তৈরি হয়েছে। আর এই ওষুধ যখন প্রুভিং হয়েছে তখন তার মধ্যে যেসব ফিজিক্যাল লক্ষণগুলো এসছে, কী এসছে আমরা দেখব। হার্ট পেশেন্ট, অথচ ঘাম কম হয়, ঘামে না বেশি। স্কিন ডিজিজ যদি কিছু থাকে, হয় স্কিন ডিজিজের প্রবণতা আছে, সেটা ড্রাই, ময়েস্ট নয়। এর কনস্টিপেশন একটা আছে, যে কনস্টিপেশনটা এমনই পর্যায়ের, শক্ত হোক নরম হোক, ভেরি ডিফিকাল্ট টু এক্সপেল আউট। এরকম এর বহু সিমটমস আছে। যেমন আছে একটা লিউকোরিয়া, অর্থাৎ সাদা স্রাব, যেটা গড়িয়ে পড়ে হিল পর্যন্ত। এইসব বিভিন্ন ফিজিক্যাল লক্ষণগুলো আমরা প্রুভিংয়ের সময় পেয়েছি। কিন্তু যখন জীবনী শক্তি দুর্বল হয়, জীবনী শক্তি অসুস্থ হয়, তখন কী ভাইরাস কীভাবে এফেক্টেড হবে, কী রোগ সৃষ্টি হবে, এর কোনো নির্দিষ্ট ব্যাপার নেই। যে কোনো রোগ যে কোনোভাবে আসতে পারে। আমি এর আগের সপ্তাহে একটা কেস দিয়েছি, অ্যালুমিনারি। কারো ইচ্ছে হলে দেখতে পারেন। আজকে একটা কথা শুরু থেকেই বলবো, যে কোনো ওষুধ পড়তে গেলে হ্যানিম্যান এবং যে কোনো সিনিয়র মানুষরা আমাদের বলেছেন, সি দ্য পার্সন, অর্থাৎ রোগের পিছনের মানুষটা কে আছে, পার্সন ইন ডিজিজ, সেই পার্সনটাকে আমাদের খুঁজে দেখতে হবে। অর্থাৎ মানুষটা কি আছে, অর্থাৎ পার্সোনালিটি। পার্সোনালিটি কি? পার্সোনাল অ্যাফিনিটি, পার্সোনাল অ্যাকশন রিয়াকশনস টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড রিলেশনস, ইত্যাদি ইত্যাদি করে আমরা পার্সোনালিটি বুঝতে পারি। সেই পার্সোনালিটিটা খোঁজার চেষ্টা করতে হবে। যে কোনো ওষুধেই প্রচুর সিমটমস আছে, প্রচুর। অ্যালুমিনাও প্রচুর সিমটমস। আমি কয়েকটা সিমটমস বলবো এবং কয়েকটা রুব্রিক আলোচনা করব, যেগুলো ভালো করে বোঝা দরকার। যে কোনো ওষুধেরই গাদা রুব্রিক মুখস্থ করলাম, কাজের বেলায় খাটাতে পারলাম না, কোনোই লাভ নেই। সেই জন্য যে রুব্রিকগুলো জানবো, বুঝবো, দেখব, সেগুলো ভালো করে বুঝতে হবে, সেগুলো যেন ধরতে পারি। তেমনই কিছু রুব্রিক নিয়ে আজ আলোচনা করব। অ্যালুমিনা, এটা পার্ট 1, ফার্স্ট পার্ট। অ্যালুমিনার প্রথম পর্বে আমি এই বেসিক ব্যাপারগুলোই আলোচনা করব। কী আছে? আমরা জানি অ্যালুমিনা একটা মাইল্ড পার্সন, অ্যাফেকশনেট, অথচ ভিভাসিয়াস। ভিভাসিয়াস মানে কি? হাসি খুশি, প্রাণবন্ত, ছটপটে, লাইভলি পার্সন। বিশেষ করে এটা বাচ্চাদের বেলায় বেশি চোখে পড়বে। অথচ এর মধ্যে একটু বিশেষত্ব আছে। দেখব অল্টারনেটিং উইথ অ্যাবসেন্ট মাইন্ডেডনেস, অল্টারনেটিং উইথ অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড। তার মানে কি? তার মানে ওই ছটপটে চনমনে লাইভলি বাচ্চাটা খেলতে খেলতে, হাসতে হাসতে, চলতে চলতে হঠাৎ আনমনা হয়ে পড়ে। আপনার চেম্বারেও এটা পেতে পারেন। এসে বসলো, হয়তো অন্য ছেলের সঙ্গে খেলছিল, হাসাহাসি ইত্যাদি করছিল, হঠাৎ দেখলেন ছেলেটা বসে কী যেন চিন্তা করছে। অর্থাৎ তার মাইন্ডটা অ্যাবসেন্ট হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে, অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড হয়ে গেছে। এখানে অ্যালুমিনা সিঙ্গেল। এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পারি। আছে এর কমিউনিকেটিভ এক্সপেন্সিভ। এটা বাচ্চা বুড়ো সবার বেলায় পাবো।
কীরকম কমিউনিকেটিভ এক্সপেন্সিভটা কী জিনিস? কমিউনিকেটিভ এবং এক্সপেন্সিভ দুটো মিলিয়েও একটা রুব্রিক বলা হয়েছে, কিন্তু দুটো আলাদা করে একটু দেখে নিই। কমিউনিকেটিভ মানে যার কমিউনিকেট করে। কীরকম? আমি একটা উদাহরণ দিই। একজন যখন প্রতিদিন সকালে অফিসে যেতে শুরু করে, রাস্তায় যাকে পায় তার সঙ্গেই ডেকে একটু কথা বলে যায়। ও মাসিমা কীরম আছেন, বৌদি খবর কি, দাদা চললাম অফিসে, ইত্যাদি ইত্যাদি করে আশেপাশে যতজনের সাথে দেখা হয় সবার সাথেই কিছু কথা বলে যায়। এটাকে আমরা কমিউনিকেটিভ ধরতে পারি। আবার ধরতে পারি কি, যেমন আমার এক পেশেন্ট, তার দুটো বাচ্চা 35-36 বছর বয়স, দুটো স্কুলে নিয়ে যায়। ছোট বাচ্চাটা 1 ঘন্টা পরে ফেরত নিয়ে আসতে হয়, নিচু ক্লাসে ভর্তি হয়েছে। তো ও কী করেছে, ওখানে গিয়ে ওই 8-10 জন 12 জন মহিলার একটা গ্রুপ তৈরি করেছে। গিয়ে তাদের সঙ্গেই বসে, তাদের সঙ্গে গল্প করে, তাদের সঙ্গে সময় কাটায়, দরকার হলে তাদের সঙ্গে রাস্তায় একটু হাঁটে ইত্যাদি। অর্থাৎ সে একা থাকতে চায় না, সবার সঙ্গে যোগাযোগ রেখে সবার সঙ্গে গল্পগুজব করে সময় কাটায়। এটাকেও আমরা কমিউনিকেটিভ ধরতে পারি। আবার রোগের ডেসক্রিপশানে কীরকম হতে পারে, একটা মানুষ তার কোথাও একটা কোনো কষ্ট হয়েছে, সে ভালো করে পরিষ্কার করে দেখাচ্ছে। যেমন আগের কেস বলতে গিয়ে আমি বলেছি, তার এক্সিমাটা জামা খুলে গেঞ্জি তুলে সুন্দর করে এইদিকে এই হয়, এইদিকে এই হয়, এইদিকে চুলকায়, এদিকে বেশি চুলকায়, এদিকে কুটকুট বেশি করে, এখান থেকে রক্ত বেরিয়ে যায় ইত্যাদি করে উপচার। মানে কি, ওই পরিস্থিতির সঙ্গে আপনাকে কমিউনিকেট করাচ্ছে। যেমন এক মহিলা 42 বছর বয়স, যেমন তার হাঁটু ব্যথা তেমন তার কোমর ব্যথা, বলছে আমি বসলে আর উঠতেই পারি না। প্রথমে শাড়িটা তুলে হাঁটু দুটো কেমন ফুলেছে, ভালো করে তুলে ভালো করে ওইটা ফুলেছে, কীভাবে ফুলেছে, কতটা ভুল হয়ে লাল হয়ে থাকে ইত্যাদি ইত্যাদি দেখালো। তারপরে কি করছে, ও চেয়ার থেকে নেমে না নিচে বসে পড়ল এবং ওঠার সময় পারি না বলে এই যে কষ্ট, এই এত কষ্ট হয় বলে বোঝালো। দ্যাট ইজ, এই কষ্টের সাথে আপনাকে কমিউনিকেট করিয়ে দিল, যোগাযোগ স্থাপন করে দিল। দিস ইজ অলসো কনসিডার্ড দ্যাট কমিউনিকেটিভ। এক্সপেন্সিভটা কী জিনিস? এক্সপেন্সিভ হচ্ছে এক্সপ্যান্ড করে বলা, অর্থাৎ ব্যাখ্যা করে করে সব বলা। সাধারণ ব্যাপার, হয়তো জ্বর হয়েছে, জ্বরটা সাধারণ বললেই হয় এই কাল রাত থেকে জ্বর, তা বলবে না, প্রতিটা পয়েন্ট প্রতিটা জায়গায় এক্সপ্লানেশন দিয়ে বলবে। আমাদের ছোটোবেলায় আমরা ভাব সম্প্রসারণ করতাম, একটা লাইন লিখে দিত, তার ব্যাখ্যা করে 1-1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখতে হতো। এই যে ব্যাপারটা এক্সপ্লানেশান, অনেকটা সেই রকম। এই যেন ওই কষ্টগুলোর ভাবগুলো সম্প্রসারণ করে করে বলছে। অনেক সময় আপনি যদি ডাক্তার হন, আপনার মাঝে মাঝে বিরক্ত হবে, এত কথা তো বলার দরকার নেই, আপনার মনে হবে এত কথা তো বলার দরকার নেই, তো বোঝাই যাচ্ছে কি হয়েছে। এই হচ্ছে কমিউনিকেটিভ এক্সপেন্সিভ। এটা অ্যালুমিনার একটা ভালো সিমটমস। আছে ডেফিয়েন্ট বা ডিফিয়েন্ট। আমরা যাই বলি না কেন, কেউ ডিফিয়েন্ট বলে, কেউ ডেফিয়েন্ট বলেন, উচ্চারণ যাই হোক, ব্যাপারটা হচ্ছে সরাসরি বিরোধিতা করা। এটার সঙ্গে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি অন্য সিমটমসের সাথে। ব্যাপারটা একটু উদাহরণ দিই। এক ভদ্রলোক 65 বছর 66 বছর বয়স হবে, তা হঠাৎ প্রেশারটা বেড়েছে, ছেলে নিয়ে ডাক্তারখানা গেছে, গিয়ে ডাক্তারবাবু প্রেশার মেপে দেখছেন 140/সামথিং ইত্যাদি। তবে আপনার তো একটু প্রেশার ওষুধ খেতে হবে, বলে প্রেশার ওষুধ লিখে ফেললেন। তো উনি বলছেন এইটা কি সেরে যাবে না নাগাড়ে খেয়ে যেতে হবে? বলছে এটা নাগাড়ে খেয়ে যেতে হবে, যতদিন বেঁচে থাকবেন এটা খেয়ে যেতে হবে, আর যদি কোনো পরিবর্তন হয়
তাহলে আবার দেখাতে হবে, ওষুধ পাল্টালে পাল্টাবে। উনি সঙ্গে সঙ্গে বলছেন এই ওষুধ আমি খাবো না। কেন? এ তো সারা ওষুধ না, এ তো সারা জীবন চালিয়ে নেওয়ার ওষুধ, এই ওষুধ আমি খাবো না। দেখুন, এইটাও ডিফিয়েন্ট, কারণ ও সরাসরি ডাক্তারের সামনেই ডাক্তারের বিরোধিতা করছে যে এটা সারার ওষুধ নয়, এটা সারা জীবন খাওয়া ওষুধ, এটা খাবো না। এটার সঙ্গে আবার ডিসোবিডিয়েন্ট একটা কথা আছে। বাচ্চারা যেমন অনেক সময় হয়, মা বলছে অনেক খেলেছি, যাবে স্নান কর, যে না খেলবো না, আর না করবো না, সময় হয়ে যাচ্ছে পড়তে বস, না না এখন পড়বো না। তার মানে কি, হয়তো দেখা যাবে ওই ছেলেটি হয়তো খেলছে, ব্যাট করছে, আর 1-2 ওভার খেলা বাকি আছে, তখন যদি চলে যায় তাহলে তো ওর ব্যাটটাই আর করা হলো না, তাই ও খেলবে না। যদি এটা হয় তাহলে এটা ডিফিয়েন্ট। যদি এমন হয় সমস্ত কথাতেই ও প্রতিরোধ করে, প্রতিবাদ করে, রিয়াকশান দেখায়, সেটা কিন্তু ডিসোবিডিয়েন্ট। পড়তে বসতে বললে পড়বে না, স্কুলে যেতে বললে যাবে না। তো সেইখানে বুঝতে হবে, যেখানে ডিফিয়েন্ট, তার মধ্যে তার নিজের মনে হোক বা লজিক্যালি হোক, একটা ব্যাকগ্রাউন্ডে একটা যুক্তি আছে। যেমন ওই ভদ্রলোক বলছে সারা জীবনের ওষুধ আমি খাবো না, সারার ওষুধ থাকলে দিন খাবো, সেরে যাবে। বা বাচ্চাটা বলছে আর 2 ওভার খেলা আছে, এখন আমি খেলা ছেড়ে আসবো না। এগুলো ডিফিয়েন্ট। তেমনি আমরা যেমন পাবো অবজেক্টিভ রিজনেবল, অর্থাৎ যে কথাই বলবে তার পিছনে যুক্তি থাকবে, লজিক থাকবে। হয়তো রোগ নিয়েই বলছে এত কষ্ট আর পারি না, আর না পারলে তো হবেও না, কাজও করতে হবে, এখন তো আরেকটা লোক রাখতে পারছি না, তো অত পয়সা এখন খরচ করলে খাওয়ার পয়সা থাকবে না, অল্প পয়সায় তো লোক পাওয়া যায় না। তাহলে দেখুন, ও বলতে চাইছে এই যদি তাড়াতাড়ি সারাতে না পারেন, এর জন্য আমি পেরে উঠছি না, লোক রাখতে হলে, তাকে পয়সা দিতে হলে খাওয়ার পয়সা শর্ট হয়ে যাবে। এই যে অবজেক্টিভগুলো বলছেন তার যুক্তি আছে। সত্যি তো আয় যদি কারো কম থাকে তাহলে তো এই গল্পটা হবেই, অর্থাৎ অবজেক্টিভ রিজনেবল। এইভাবে আমরা ওষুধের সিমটমসগুলিকে দেখতে পারি নানাভাবে। যেমন একটা সিমটমস আছে ইন্টেলিজেন্ট বাট লেজি। ইন্টেলিজেন্ট বাট লেজি মানে কি, বুদ্ধি আছে, বিচার বুদ্ধি আছে, চিন্তাভাবনা আছে, ইচ্ছে করলে ক্ষমতাও আছে, কিন্তু লেজি, অর্থাৎ কাজে অনীহা। যেমন আমরা দেখব এখানে আন্ডারটেকিং মেনি থিংস, পার্সিভার্স ইন নাথিং, সেখানেও অ্যালুমিনা পাবো। অর্থাৎ নানা কাজ করছে, নানা প্ল্যান করছে, এই করব, ওই করব, সেই করব, হয়তো শুরুও করছে কোনো কাজ, কিন্তু সে কাজটা শেষ করছে না। ওই কিছুদিন করে ঠিক আছে করবো না, এটা ভালো না, হয়তো ওই কাজটা করি, আবার সেইটা কিছুটা করে হয়তো এগোলো, না এ ভালো না, আরেকটা কাজ। তার মানে কি, ওই যে অনেক কিছু চিন্তা করে, আন্ডারটেকিং মেনি থিংস, কিন্তু কোনোটাতেই স্থিত হয় না, কোনোটাতেই সে স্থিরভাবে একটা কাজে এগিয়ে যেতে পারে না। আমরা এইটা পাবো। এইখানে যদি ওই দুটো সিমটমস একসাথে মেলাই, তাহলে মানুষটার মধ্যে বুদ্ধি আছে, বিবেচনা আছে, ভাবনা আছে, কিন্তু করার মতো উদ্যোগী নয়, করার মতো ওর অ্যাক্টিভিটি নেই, কারণ ওর লেজি। এইভাবে আমরা খুঁজতে পারি নানা রুব্রিক। যেমন ফিজিক্যালি দেখব, আলু সহ্য হয় না, দেখব আর্টিফিশিয়াল ফুড সহ্য হয় না,
কি হয়, আর্টিফিশিয়াল ফুড খেলে, আলু সবজি খেলে পেটে গ্যাস হয়, হজম হয় না, পায়খানা খারাপ হয়। তেমনি দেখব এর মধ্যে আরেকটা ভালো সিমটমস আছে, ড্রাইনেস। কীরকম ড্রাইনেস? ড্রাইনেস মেন্টালি, ফিজিক্যালি এবং ইমোশনালি। ভেরি ইন্টারেস্টিং। ফিজিক্যালি ড্রাই কীরকম? ওই যে বলেছি স্টুল বেরোচ্ছে না। আমরা এখানে ফিজিক্যাল মেন্টাল লেভেলকে যদি দুটো আগে ভাগ করে নিতে পারি, আলাদা করে বোঝার চেষ্টা, যদি কোরিলেট করতে চেষ্টা করি, তাহলে দেখব যে আউটার লেয়ার হচ্ছে স্কিন, আউটার স্কিন ঠিক মোটা, ইনার কভারিং কি? মিউকাস মেমব্রেন। তাহলে মিউকাস মেমব্রেন হচ্ছে ইনার স্পেসের কভারিং, যেখানে আমরা যদি কোরিলেট করতে পারি তাহলে দেখব এখানে ড্রাইনেস। কোথায় ড্রাইনেস? মিউকাস মেমব্রেন ইজ ড্রাই, যার জন্য যে ইন্টেস্টিনাল মুভমেন্টস যেটা হওয়ার কথা, যেভাবে যতটা হওয়ার কথা, সেটা হওয়ার জন্য যতটা ময়েশ্চার দরকার ততটা এর মধ্যে নেই, তাই স্টুলটা বেরোয় না, তাই সামান্যতেই অনেকটা স্ট্রেন দিতে হয়। দিস ইজ ডিউ টু ড্রাইনেস অফ দ্য মিউকাস মেমব্রেন। এখানে আমাদের অনেক সময় ব্রাইনার কথা মনে হবে। ব্রাইনার কিন্তু ইন অল রেসপেক্ট ড্রাই, অ্যালুমিনা সেই রকম নয়। আমরা ফিজিক্যাল দেখলাম, মেন্টাল ড্রাই বা ইমোশনাল ড্রাই কেন বলছি? ইমোশনালি ড্রাই, হঠাৎ কি কোনো একটা কিছু ঘটনা ঘটলো, তার জন্য তার যে ফিলিংস, তার যে অনুভূতি, সেটা যেন নেই। আর একটা খুব অদ্ভুত জিনিস দেখব, আমরা দেখব ফিয়ার রেড অফ এনিথিং, ফিয়ার ব্লাড অ্যাট দ্য সাইট অফ ব্লাড। ব্লাডটা কি? শরীরের মধ্যে, আমাদের শরীরে থাকে যার সঙ্গে আমাদের অঙ্গাঙ্গি সম্পর্কিত। ইন দ্যাট রেসপেক্ট সম্পর্ক চ্যুত হয়ে যাওয়া, সম্পর্ক যদি ক্ষত হয়, সেক্ষেত্রেও আমরা অ্যালুমিনিয়ার কথা ভাবতে পারি। কারণ এই যে আমার সঙ্গে আমার রক্তের, ব্লাডের একটা কংক্রিট রিলেশন আছে, সেইটা যদি কখনো ইনজুরি হয় তাহলে রক্ত বেরোবে। অর্থাৎ রক্ত বেরোনো মানেই কি? আমার সম্পর্কের মধ্যে ক্ষত হয়েছে, অর্থাৎ এরকম কোনো সম্পর্ক ক্ষত হয়ে যাচ্ছে বা হতে পারে, এটাতেও তার ভয়। যার জন্য ফিয়ার অফ নাইফস আছে। নাইফস কী করে? কাটে কোনো জিনিসকে, অর্থাৎ এর সম্পর্ককেও কাটতে পারে। অর্থাৎ নাইফস যেমন রক্ত বের করে দিতে পারে, সম্পর্ককেও কাটতে পারে, তাই নাইফের ভয়। আবার কি বলেছে? ফিয়ার রেড অফ এনিথিং। রেড কি? রেড সিগন্যাল, রেড ব্লাড ইত্যাদি। ব্লাডে ভয়, রেডে ভয়। তার মানে কি? রেড আর একটা যদি অন্যদিকে ব্যাখ্যা দিই, তাহলে রেড হচ্ছে ভালোবাসার সিম্বল। আমরা দেখব ভালোবাসার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। আমি একটা অন্য দিক বলি, তাহলে বোঝা যাবে। যেমন অ্যামোরাস, অ্যামাটিভনেস, ল্যাসিভিয়াসনেস, এইসব জায়গায় অ্যালুমিনা নেই। তার মানে কি? এই যে ইমোশনসগুলো, এগুলোতে অ্যালুমিনা কাজ করে না। যার জন্য এই জাতীয় সম্পর্কের সঙ্গে, লাভের সাথে এ খুব একটা সম্পর্কিত নয় সেই মানুষ। আর সেই জন্যই বলেছি সেই মানুষ অ্যালুমিনা, এবং সেই জন্যই বলেছি অ্যালুমিনার ইমোশনালিও ড্রাই। কি ইমোশন অফ লাভ, কি ইমোশন অফ রিলেশনস, এমনকি কোনো অ্যাক্সিডেন্টস হলো, সেখানে কেউ মারা গেছে, অর্থাৎ ইমোশনস যেন দেখা গেল না,
এটাও আমরা পেতে পারি। এইভাবে যদি আমরা অ্যালুমিনাকে ফলো করি তাহলে অ্যালুমিনাকে অনেকটাই চিনে ফেলা যেতে পারে। এই ফিজিক্যাল লক্ষণ মেন্টাল লক্ষণের মধ্যে একটা রিলেশনস খুঁজে বার করতে হবে, এবং সেইটাই যদি আমরা এইভাবে পার্সোনালিটির মধ্যে ঢুকে পড়তে পারি, পার্সোনালিটি যদি বুঝে ফেলতে পারি, সেই পার্সোনালিটি যদি অ্যালুমিনার সিমটমসের সাথে মেলে, তাহলে অ্যালুমিনা কিন্তু দিলে যে কোনো রোগের মধ্যেই কিছু পরিবর্তন বা সুবিধা পাওয়া যেতে পারে। এইটা মাথায় রাখতে হবে। তাই পার্সোনালিটি অফ দ্য পেশেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ফাইন্ড দ্য পার্সোনালিটি, গেজ দ্য পার্সোনালিটি অফ দ্য পেশেন্ট, গেজ দ্য পার্সন আন্ডার দ্য ডিজিজ। অর্থাৎ ওই রোগের পিছনে কোন মানুষটা আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই পার্টে এইটুকু শেষ করছি।